আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ২৫ লিখেছেন ইলমা বেহরোজ। হাওর বিলের জলরাশি, কখনো ঢেউ উথাল-পাথাল, আবার কখনো মৃদু বাতাসে জলের ওপর চাঁদের প্রতিচ্ছবি খেলে। নৌকা বাজারের দিকে যাওয়ার পথ ধরেছে, তাই মোর্শেদ নিস্তব্ধ বৈঠক ভেঙে বৈঠা নিয়ে বসেন। নৌকা নিয়ন্ত্রণে এনে রাধাপুরে হাওরের দিকে যেতে থাকেন। ঘুমটার আড়ালে কখন খোপা খুলে গেছে পদ্মজার খেয়াল করেনি। হেমলতা খেয়াল করে পদ্মজার চুল হাওরের জলে ডুবে আছে। তিনি মৃদু স্বরে পদ্মজাকে বললেন, চুল ভিজে যাচ্ছে পদ্ম। পদ্মজা দ্রুত সামনে নিল, খোপা করে ঘুমটা টেনে দিয়ে বলল, কখন খুলে গেছে খেয়াল করিনি। অনেকক্ষণ কেউ কোনো কথা বলল না। হেমলতা চাঁদের দিকে তাকিয়ে আছে এক মনে। পদ্মজা ডাকল, আম্মা। হেমলতা অশ্রুভেজা চোখে তাকালো। পদ্মজা কিছু বলার আগে তিনি বললেন, পূর্ণা, গল্প শুনবি? পূর্ণা গল্প বলতে পাগল। সে গল্প শুনতে খুব ভালোবাসে। খুশিতে বাকবাকুম হয়ে বলল, শুনবো। কষ্টের গল্প কিন্তু। গল্প হলেই হলো। হেমলতা হাসেন। পদ্মজা নড়ে চড়ে বসে। সে আন্দাজ করতে পারছে তার মা কোন গল্প বলবে। হেমলতা দুই হাতে জল নিয়ে মুখ ধুয়ে নিল। এরপর একবার মোর্শেদের দিকে তাকিয়ে বলল, পেছন ঘুরে বসে প্রশ্ন করেন, মুখ না দেখে গল্প শুনতে ভালো লাগবে? পূর্ণা মুখ গোমড়া করে না বলতে যাচ্ছিল। পূর্ণা এক হাতে খপ করে ধরে আটকে দিল। মাকে বলল, সমস্যা নেই আম্মা, যেভাবে ইচ্ছা বলো। হেমলতা বড় করে দম নিয়ে বলা শুরু করলেন, আব্বার প্রথম স্ত্রী মারা গেল অল্প বয়সে। আব্বা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন, একজন বুদ্ধিমান উদার মনের মানুষ ছিলেন। আম্মাকে যৌতুকের জন্য ধাক্কা মেরে বের করে দিলেন তার প্রথম স্বামী, মুখে তালাক দিল। বাপের সংসার এসে সমাজে তোপে পড়তে হয় আম্মাকে। আব্বার উদার মন অবলা অসহায় আম্মাকে বিয়ে করার সিদ্ধান্ত নেন। তিনি আমার নানার কাছে প্রস্তাব রাখেন। নানা সানন্দে রাজি হয়ে যান। রাজি হবেনই না কেন? স্বামীর বাড়ি থেকে বের হয়ে যাওয়া বিবাহিত নারীকে কেই বা বিয়ে করতে চায়? আম্মা আব্বার বিয়ে বছর দেড়েক হতেই হানি আপার আগমন, আর ২ বছরের মাথায় আমার আগমন ঘটে। সেদিন নিশ্চয়ই গাছে গাছে ফুল ফুটেছে। পদ্মজা বলল পলকিত হয়ে। হেমলতা স্নাত হাসলেন। বললেন, শুনেছি আমার গায়ের রং দেখে আম্মা নাক কুঁচকেছিলেন। আমার বয়স যখন ৩ মাস, আম্মার আগের স্বামী আম্মাকে ফিরিয়ে নিয়ে আসে। আব্বার তখন আর্থিক সমস্যা ছিল, দিন ২ বেলা খাওয়া সম্ভব ছিল না। বিপদে পাশে থাকা আমার আব্বাকে ছেড়ে ২ বছরের এক মেয়ে আর ৩ মাসের এক মেয়েকে ছেড়ে স্বার্থপর মা পালিয়ে গেল তার প্রথম স্বামীর কাছে। আব্বা ছোট ছোট ২ মেয়েকে নিয়ে মাঝ নদীতে পড়েন, কিন্তু আল্লাহ সহায় ছিল। আব্বুর ফুফু চলে আসেন আমাদের কাছে। আপা আর আমার দায়িত্ব নেন। হুট করে আব্বার আর্থিক অবস্থা উন্নত হতে থাকে, গৃহস্থিতে রহমত ঝরে পড়ে। ৫ বছর পর আম্মা ফিরে আসেন। বিধ্বস্ত অবস্থা, ফর্সা মুখ, মারের চোটে দাগে দাগে বিশ্রী হয়ে গেছে। শুধু একা আসেনি, ২ বছরের এক ছেলেকে নিয়ে ফিরেন। তখন আমাদের কুঁড়ে ঘরের বদলে বিশাল বাড়ি হয়েছে। আব্বা প্রথমে মানেননি। আম্মা আব্বার পায়ে পড়ে কাঁদেন, ক্ষমা চান। আব্বা আবার আগের মতো ভুল করেন, মেনে নেন আম্মাকে। আম্মার ছেলের নাম বিনোদ ছিল, আব্বা নতুন নাম দেন হানিফ। আম্মা আমাকে সহ্য করতে পারতেন না। আব্বার চোখের মণি ছিলাম। আব্বার আড়ালে আম্মার দ্বারা নির্যাতিত
হতে থাকি। 6 বছর হতে স্কুলে ভর্তি করে দেন আব্বা। হানি আপা তখন স্কুলে পড়ে। আমি থামল থামলে কেন আম্মা? বলো। পদ্মজা অধৈর্য হয়ে। হেমলতা ভ্রুকুটি করে বলল, আর বলতে ইচ্ছে হচ্ছে না আম্মার ব্যাপারে। আম্মা অনুতপ্ত এখন, আফসোস করেন, কাঁদেন, বলে ভালো লাগছে না। শীতল বাতাসে সবার শরীর কাঁটা দিচ্ছে। চাঁদটা ছোট হয়ে গেছে অনেক। মোরশেদ এক ধ্যানে বৈঠা নিয়ে জল ঠেলে দিচ্ছেন নদীর দূর নদীতে। নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনে। নৌকা নিয়ে এগিয়ে যাচ্ছেন সামনে। হেমলতা আবার বলা শুরু করলেন, মেট্রিক দেওয়ার পর আম্মা পড়াতে চাইছিলেন না। আব্বার জন্য ঢাকা কলেজে পড়ার সুযোগ পাই। হোটেলে উঠি। আব্বা নিয়মিত টাকা পাঠাতেন। উম, জানিস পদ্ম, কলেজে আমি সবার ছোট ছিলাম। সবাই হাঁ করে তাকিয়ে থাকতো। শাড়ি পরতাম বলে একটু বড় লাগতো অবশ্য। সব সময় সুতি শাড়ি পরে বেশ বেনি বেঁধে রাখতাম। কারোর সাথে মিশতাম না, ভয় পেতাম খুব। ভীষণ ভীতু ছিলাম। রিমঝিম নামে খ্রিস্টান মেয়ের সাথে বন্ধুত্ব হয়। মেয়েটা এত সুন্দর ছিল দেখতে, ঠিক পদ্মজার মতো সুন্দর। চোখের মনি ছিল ঘোলা। তার নাম তার নাকি শ্যামলা মানুষ ভালো লাগে, তাই নিজের চেয়ে আমার সাথে বন্ধুত্ব করে। কয়েকদিনের ব্যবধানে আমার খুব ঘনিষ্ঠ হয়ে পড়ে। ইংরেজি যাকে ইংরেজিতে যাকে বলে বেস্ট ফ্রেন্ড। রিমঝিমের সাথে মাঝে মাঝে ওর বড় ভাই আসতো। নাম ছিল যিশু। যিশু একদম রিমঝিমের আরেক রূপ। চোখ ধাঁধালো সৌন্দর্য ছিল দুই ভাই বোনের। যিশু ভাই বলে ডাকতাম তাকে। যিশু ভাই মজা করে বলতেন, ধর্ম এক হলে হেমলতাকে বিয়ে করতাম। পূর্ণা পদ্মজা, খারাপ লাগছে শুনতে? না আম্মা, এক স্বরে বলল দুইজন। পদ্মজা বলল, পরে কি হয়েছে আম্মা? তখন আনন্দপুর থেকে 2 সপ্তাহ লাগতো রাজধানী চিঠি পৌঁছাতে। কলেজ ছুটির পথে হানি আপার চিঠি পাই। পাশে রিমঝিম ছিল। যিশু ভাইয়ের স- উম, সবেমাত্র এসেছেন রিমঝিমকে নিয়ে যেতে। চিঠি পড়তে পারি। আব্বা হাওরে গিয়েছিলেন মাছ ধরতে। আব্বার পাশের নৌকায় সুজন নামে একটা ছেলে ছিল। আব্বার নৌকার চেয়ে কয়েক হাত দূরে। তখন ভারী বর্ষণ হচ্ছিল, বজ্রপাত হচ্ছিল, একটার পর একটা। একটা বজ্রপাত সুজনের উপর পড়ে, সঙ্গে সঙ্গে সুজন ঝলসে যায়। আব্বা ছিটকে পড়ে জলে। দূর থেকে একদল জেলে ঘটনা দেখতে পায় আর আব্বাকে তুলে নিয়ে যায় বাড়িতে। এরপর থেকেই আব্বা কানে শুনতে পান না, ঠিক করে হাঁটতে পারে না, মস্তিষ্ক অচল হয়ে পড়ে। এই খবর শোনার পর হাউমাউ করে কান্না শুরু করি। যিশু ভাই সব শুনে আমার কান্না দেখে বলল, বিকালের ট্রেনেই আনন্দপুরে নিয়ে যাবেন। আমি তখনও কাঁদছিলাম। একবার শুধু আনন্দপুরে যেতে চাই, আব্বাকে দেখতে চাই। যদিও জানতাম অনেক দিন হয়ে গেছে এই দুর্ঘটনার। আটপাড়া পৌঁছাতে পৌঁছাতে অনেক রাত হয়ে যায়। বাড়ি এসে দেখি সদর ঘরের দরজায় তালা মারা। কেউ নেই বাড়িতে, মুরগি আর গরু ছাগল ছাড়া। বারান্দার ঘরে দরজা ছিল না। ঘরটা বলা যায় না, শুধু একটা চৌকি ছিল। বড্ড ক্লান্ত ছিলাম। চৌকিতে শুয়ে ঘুমিয়ে পড়ি। ঘুম ভেঙে আম্মার চেঁচামেচিতে। যিশু ভাই নিজের অজান্তে আমার পাশে কখন ঘুমিয়ে পড়েন বুঝেননি। তিনি আমার মতোই ক্লান্ত ছিলেন। আমার জন্মদাত্রী মা গ্রামবাসী ডেকে চেঁচাতে থাকেন। হাতে নাতে ধরা পড়ার মতো অবস্থা ছিল। অবস্থা বেগতিক দেখে ভড়কে যাই। কিছু বলতে পারিনি। যিশু ভাই সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করে, কেউ বোঝেনি। তখন নিয়ম খুব কঠিন ছিল। যিশু ভাই খ্রিস্টান শুনে সবাই আরো ক্ষেপে যায়। আব্বার সামনে আমাদের দুজনের মাথা ন্যাড়া করে দিল গ্রামবাসী। কোমর সমান চুল ছিল আমার। মাথা ন্যাড়া করতে গিয়ে মাথার চামড়া ছিলে ফেলে রক্ত এসে গলগল করে। আম্মার তখন হুঁশ আসে। আমাকে বাঁচাতে আসতে পারেননি।
বাঁচাতে আসে, পারেনি। গায়ের রং কালো, তার উপর রক্তাক্ত নেড়া মাথা। কি যে বিশ্রী রূপ হয়েছিল! আমি আমার একমাত্র ভরসা আব্বাকে চিৎকার করে ডেকে কাঁদছি। আব্বা শুনেনি, আমার দিকে হাঁ করে শুধু তাকিয়েছিল। যিশু ভাইকে অনেক মারধর করে। সেই দিন রাতেই আহত যিশু ভাইকে ছুঁড়ে ফেলে আসে নদীর পাড়ে। গরুর ঘরে গোবরের উপর বেঁধে রাখে আমাকে। দূর দূরান্তের মানুষ এসে দেখতে আসে। আমি তখন নিঃশ্বাসে নিঃশ্বাসে নিজের মৃত্যু কামনা করছি। একবার বাঁধ বাঁধন ছাড়া হলে আত্মহত্যা করব ভাবি। এক হাত বাঁধা ছিল। হাত দিয়ে নিজের হাঁটুতে বোকার মতো কামড়াতে থাকি, একটার পর একটা যাতে মারা যাই। যেই দেখতে আসতো সেই বিশ্রী গালি দিয়ে যেত। কেউ কেউ থুতু দিয়েছে। রাত রাধাপুরের হারুন রশিদ আছে না, ওনার আব্বা তখন আনন্দপুরের মাতব্বর ছিলেন। ওনার গোয়াল ঘরে বন্দি ছিলাম। ২-৩ দিন পর আমাকে ছাড়ে। ছাড়া পেয়েই ইচ্ছে হচ্ছিল গলায় কলসি বেঁধে ছুটতে গিয়ে নদীতে ঝাঁপ দেই, কিন্তু পারিনি। শরীর এতটাই একটুকুও শক্তি ছিল না। দৌড়ে পালাতে গিয়ে হুমড়ি খেয়ে পড়ি গোয়াল ঘরের বাহিরে। ধারালো কিছু একটা ছিল মাটিতে। মাটিতে পড়তেই হাতের বাহু ছিঁড়ে ছিঁড়ে গল গল রক্ত ধরা নামে। এই যে আমার বাহুর দাগটা, এটা সেই দিন হয়েছিল। হেমলতা মেয়েদের দাগটা দেখানোর জন্য ঘুরে তাকালো। দেখল ২ মেয়ে মুখে হাত চেপে কাঁদছে। হেমলতা হাসার চেষ্টা করে বলল, তোরা মরা কান্না শুরু করেছিস কেন? হেমলতার কথা শেষ হতেই ঘূর্ণিঝড়ের মতো ২ মেয়ে ছুটে আসে তার দিকে। নৌকা দুলে ওঠে। হেমলতা চমকে গিয়ে দ্রুত নৌকা ধরেন। চিৎকার করে ওঠেন, আরে! কথা শেষ করতে পারেননি, তার পূর্বেই বুকে ঝাঁপিয়ে পড়ে ২ মেয়ে। জড়িয়ে ধরেই আম্মা আম্মা বলে কাঁদতে থাকে। ২ মেয়ে এত শক্ত করে জড়িয়ে ধরেছে যে হেমলতার মনে হচ্ছে এখনই দম বন্ধ হয়ে যাবে। থামার কোনো লক্ষণ নেই। হেমলতা দুজনের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দেন। কিছুতেই কিছু হয় না, তারা কেঁদেই চলেছে। হেমলতা মোর্শেদের উদ্দেশ্যে বলল, নৌকা ঘোরাও, এদের আর কিছু বলবো না, আর আর ঘুরবো না। পদ্মজা উঠে পদ্মজার ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, আর কাঁদবো না পূর্ণা, আর কাঁদিস না, কিন্তু তোমাকে জড়িয়ে ধরবো। হেমলতা পদ্মজার মাথায় চুমু দিয়ে বলল, আমাদের এক ঘরে করে দেওয়া হলো। বাজারে বাজারে ভেষজ উপায়ে আব্বার চিকিৎসা চলছিল, সেটাও বন্ধ হয়ে গেল। কেউ আমার পরিবারের মুখও দেখতে চায় না। দেখলেই এটা ওটা ছুঁড়ে দিত। বলে বলা হয়নি সেদিন রাতে আব্বা আম্মা হানিফ মামার বাড়ি ছিল। মামার বাড়ির পাশের বাড়িতে ডাক্তার ছিল একজন। আব্বাকে দেখতে গিয়েছিল। হানি আপা হানি আপার বিয়ে দেওয়ার জন্য আম্মা উঠে পড়ে লাগে। তখন হিমেল আম্মার পেটে ৭ মাস চলে। আমার আমার উপর আম্মার মার প্রতিদিন চলতেই থাকে। আমার জন্য পরিবারের এত ক্ষতি হলো। হানিফ স্কুলে যেতে পারে না, সবাই দূর করে। হানি আপার বিয়ে হয় না, আব্বার চিকিৎসা হয় না, বিপদ আপদে কেউ পাশে আসে না। ওদিকে হিমেল আসার সময় ঘনিয়ে আসছে, কোনো দাত্রী আসেনি। আম্মা একা যুদ্ধ করে হিমেলকে জন্ম দিল। সব মিলিয়ে জীবনটা নরক হয়ে ওঠে আমার। বছর ২-১-এর মধ্যে আব্বা কিছুটা সুস্থ হয়ে আল্লাহর রহমতে হাঁটাচলা করতে পারেন। আগের মতো সবকিছু না বুঝলেও মোটামুটি বুঝতেন।
হানি আপার বিয়ে ঠিক হলো। বনেদি ঘর থেকে প্রস্তাব আসে। শত ৭-৫ বিঘা জমি দিতে হবে। আমাদের জমি ছিল ৫.৫ বিঘা। আম্মা ৫ বিঘা জমি দিয়েই হানি আপার বিয়ে দিলেন। সবকিছু স্বাভাবিক হয়, যদিও মাঝে মাঝে অনেক কথা শুনিয়েছে। এক সময় আমার বিয়ের প্রস্তাব আসে, তোদের আব্বার সাথে আমার বিয়ে হয়। বিয়ের কয়েক মাসের মধ্যে জানতে পারি তোদের আব্বা দ্বিতীয় স্ত্রী আছে। শেষ কথা শেষ কথাটা হেমলতা মোর্শেদের দিকে তাকিয়ে বললেন। মোর্শেদ চোখের দৃষ্টি সরিয়ে নত হন। পূর্ণা খুব অবাক হয়ে মোর্শেদের দিকে তাকান। হেমলতা পূর্ণাকে নিজের দিকে ফিরিয়ে বললেন, আব্বাকে ভুল বুঝিস না মা, ভালোবাসার উপর কিছু নেই। ভালোবেসে লুকিয়ে বিয়ে করেছিলেন, কিন্তু জানাতে দেন আমাকে জানতে দেয়নি। এক সময় বিরক্ত হয়ে অনেক মারধর করে। ভীষণ বদমেজাজি আর জেদি ছিল তোদের আব্বা। জোর করে তোদের দাদা বিয়ে করিয়েছেন, তাই রাগ মেটাতো আমার উপর। আচ্ছা বাদ দে সেসব কথা। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হয়। যান বাঁচানোর তাগিদে মানুষ পালাতে থাকে। আনন্দপুরের পাকিস্তানি ক্যাম্প তৈরি হয়। শহর থেকে একটা দল এসে যারা যুদ্ধ করতে চায় তাদের যুদ্ধের জন্য প্রস্তুতি করতে। তোদের আব্বা তার প্রথম স্ত্রীর কাছে বেশি থাকতো, আর তোর ২ চাচা যুদ্ধে চলে যায়। আমি একা ছিলাম খালি বাড়িতে। চারদিকে অত্যাচার, জুলুম। ইচ্ছে করে দেশের জন্য কিছু করতে মনে সাহস নিয়ে স্কুল প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করি। তিনি কমান্ডার আবুল কালামের সাথে যোগাযোগ করিয়ে দেন। প্রধান শিক্ষক গোপনে গ্রামের যুবক যুবতীদের অনুপ্রেরণা দিতেন যুদ্ধের জন্য। এ খবর এক সময় পাকিস্তানিরা পেয়ে গেল। তিনি শহীদ হলেন। ট্রেনিং এ জয়েন করি, হয়ে উঠি একজন মুক্তিযোদ্ধা। প্রথম অপারেশন আমরা সফল হই, আনন্দপুরের ক্যাম্প উড়িয়ে দেই। এরপর চলে যাই আরেক এলাকায়, রাইফেল নিয়ে পরবর্তী অপারেশনে নামি। তখন ধরা পড়ে যাই পাকিস্তানিদের হাতে, বন্দি করে কারাগারে। স্বচক্ষে দেখি ধর্ষণ, শারীরিক অত্যাচার। কি বর্বরতা তাদের! বড্ড রড দিয়ে পিটিয়েছে, পিঠের দাগগুলো এখনো আছে। আরো কয়েকদিন থাকলে হয়তো আমিও ধর্ষণ হতাম। তার আগেই আবুল কালামের বুদ্ধির কাছে হেরে গেল তারা। ফেরার আগে চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে ২ জনকে ছুরি দিয়ে মৃত্যুর দুয়ারে পাঠিয়ে আসি। দেশ স্বাধীন হয়, চারদিকে স্বাধীনতার উল্লাস। হাসপাতালে তখন ভর্তি আমি, আরো কয়েকজন ছিল। সেই হাসপাতালে ভর্তি ছিল যিশু, সেও একজন মুক্তিযোদ্ধা। রিমঝিমের সাথে ফের দেখা হলো। ১ মাস লাগলো সুস্থ হতে। ফেরার সময় আসে রিমঝিম আর যিশু ভাইয়া। পথে বার বার করে বলি, তোমাদের মতো দেখতে যেন আমার একটা মেয়ে হয়। আনন্দপুরের বাজারে নামিয়ে দেয় ওরা। আর আসেনি। ফির যদি গ্রামের লোক দেখে ফেলে। কিন্তু আশঙ্কাটি ঠিক হলো। অনেকে যিশু ভাইয়ের সাথে আমাকে দেখে ফেলে। বাড়িতে ফিরে তোর আব্বাকে দেখি। ৩ মাস পর জানতে পারি আমার পদ্মজা আমার পেটে। উম মনে প্রাণে একটা সুন্দর মেয়ে চাইতে থাকি আল্লাহর কাছে। ঘুমাতে ঘুমালে স্বপ্ন দেখি রিমঝিমকে। আমার মন খুব চাইতো রিমঝিমের মতো সুন্দর মেয়ে। ঠিক তাই হলো। কিন্তু বদনাম রটে গেল। অনেকে বলে তারা যিশুর সাথে আমাকে দেখেছে। কতদিন যিশুর সাথে ছিলাম। তারই সন্তান পদ্মজা। এই জন্যই এত সুন্দর আর এত মিল। তোদের আব্বা বিশ্বাস করল, আল্লাহ চাইলে সব পারে, কেউ বিশ্বাস করল না।
কিন্তু জানিস পদ্ম, তুই জন্মের পর থেকেই আমি অলৌকিকভাবে খুব শক্ত হয়ে কঠিন হয়ে পড়ি। কেউ কিছু বললে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেই। তোর সম্পর্কে কেউ কিছু বলতে আসলে দাঁড় নিয়ে তেড়ে যাই। এ খবর ছড়িয়ে পড়ে সব জায়গায়। তার মধ্যে কমান্ডার আবুল কালাম আসে আনন্দপুরে। গ্রামের অনেকে যুদ্ধে গিয়েছিল, আমি ছাড়া আর একজন ফিরেছিল, বদরউদ্দিন নাম। বদরউদ্দিন এবং আবুল কালামের কাছ থেকে গ্রামবাসী জানতে পারে আমিও যুদ্ধ করেছি। হেমলতা একজন মুক্তিযোদ্ধা। এ খবর শোনার পর থেকে সবাই মোটামুটি সমীহ করে চলতে থাকে। একটা শক্ত জায়গা দখল করে বাঁচতে থাকি। প্রতিটি ঘটনা আমাকে ভেতরে ভেতরে শক্ত করেছে। তুই জন্মের পর বুঝেছি আমি অনেক কিছু পারি, একা চলতে পারি। কথা শেষ করে হেমলতা হাঁফ ছাড়েন। চাঁদ ডুবে গেছে অনেকক্ষণ আগে। কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান পড়বে। পদ্মজা পূর্ণা স্তব্ধ। এই দুনিয়ায় বাঁচার দুইটি পথ, চুপ থাকো নয় প্রতিবাদ করো। কিন্তু আমার নিয়ম বলে সামনে চুপ থেকে আড়ালে আবর্জনাকে ছুঁড়ে ফেলে দাও, যাতে এই আবর্জনা প্রভাবে আর কিছু না পচে। কি জানি কেন হেমলতার শেষ কথাটি পদ্মজার রগে রগে শিহরণ জাগায়। সে দূরে চোখ রেখে কিছু ভাবতে থাকে। মানুষের জীবনে কত গল্প, কত যন্ত্রণা। হেমলতা নৌকা ঘুরাতে বললেন। মোর্শেদ নৌকা ঘোরায়। বাড়ি ফিরতে হবে, আজ পদ্মজার গায়ে হলুদ। নৌকা চলছে ঢেউয়ের তালে তালে। আগের উত্তেজনা আর কাজ করছে না। একটা ইঞ্জিনটা ট্রলারের শব্দ পাওয়া যায়। চারজন চৌকিতে সেদিকে তাকায়। ট্রলারের একজন লোক আরেকজনে ট্রলারের ভেতর থেকে সাদা কাপড়ে মোড়ানো কিছু একটা নিয়ে বেরিয়ে আসে। আবছা আলোয় সাদা কাপড়ে মোড়ানো বস্ত্রটি দেখে পূর্ণার পিলে চমকে উঠল। উম, মানুষ মরার পর সাদা কাফনে যেভাবে মোড়ানো হয় ঠিক তেমন। পর লোক দুটি মোড়ানো বস্ত্রটি ছুঁড়ে ফেলে পানিতে। মোর্শেদ চেঁচিয়ে ওঠে, কে রে? লোক দুটি তাকায় বোধহয়, এরপর দ্রুত ট্রলারের ভেতর চলে যায়। মোর্শেদ বৈঠা দ্রুত চালিয়ে ধরতে পারল না। ট্রলারটি চোখের সামনে অদৃশ্য হয়ে গেল। যেখানে সাদা কাপড়ে মোড়ানো বস্ত্রটি ফেলা হয়েছে সেখানে মোর্শেদ নৌকা টি পৌঁছাতেই হুট করে পদ্মজা ঝাঁপিয়ে পড়ে পানিতে। হেমলতা আকস্মিক ঘটনায় চমকে যান। আতঙ্ক নিয়ে ডাকল, পদ্ম! পদ্মজা দেখা নেই। তিনি নৌকা থেকে ঝাঁপ দিতে যাবেন, তখনই পদ্মজা ভেসে ওঠে, এক হাতে সাদা কাপড়ে মোড়ানো বস্ত্রটি। পদ্মজা মুখ তুলতেই হেমলতা বলল, আম্মা ঠিক আম্মা আমি ঠিক ভেবেছি এটা লাশ। পূর্ণা লাশ শুনেই কাঁপতে থাকে, অথচ পদ্মজা স্থির ঠান্ডা। এই শেষ রাত্রে নদীর জলে ভেসে আছে দু হাতে মৃত মানুষ জড়িয়ে ধরে।